হ্যালো স্টুডেন্টস। তো তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো আজকে আমরা আমাদের নতুন টপিক নিয়ে আবারও চলে এসেছি। আমাদের ক্লাস 10 এর যে কোশ্চেন সলভের সিরিজ চলছিল তারই আমি নেক্সট পার্ট নিয়ে চলে এসেছি। ঠিক আছে, তো আজকে আমাদের যেটা কোশ্চেন শুরু হবে, ফার্স্ট কোশ্চেন। অ্যাকচুয়ালি এটা হচ্ছে 4.3, তবে আজকের ভিডিওর এটা হচ্ছে তোমাদের ফার্স্ট কোশ্চেন। ঠিক আছে, তো দেখো কি বলছে। কোশ্চেনটা হচ্ছে তোমাদের গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞায় কি কি স্থির থাকে। এটি একটি ধাতুর নাম লেখো যেটি তাপের সুপরিবাহী। অধাতুর নাম লেখো, ঠিক আছে, ধাতু তো না, অধাতু। তাহলে সেক্ষেত্রে আমাদের এটা আনসার কি হবে? তোমরা সকলেই জানো যে আয়তন প্রসারণ গুণাঙ্কের যদি সংজ্ঞাটা দেখো তাহলে তোমরা দেখবে যে ছিল স্থির চাপ ও নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির জন্য যতটা আয়তনের বৃদ্ধি হয়। ঠিক আছে, উষ্ণতা বৃদ্ধিতে আমরা জানি যে যে কোনো গ্যাসের আয়তন কি হয়, বৃদ্ধি হয়। ওই জিনিসটা এখানে বলছে যে কি কি স্থির থাকে। তাহলে আমরা লিখব যে আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞায়, আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞায় কি কি স্থির থাকে। আমাদের স্থির থাকে হচ্ছে সংজ্ঞায় স্থির থাকে এক নাম্বার হচ্ছে আমাদের চাপ, মোদ্দা কথা চার্লসের সূত্রে যা যা স্থির ছিল। আর একটা হচ্ছে ভর মানে কি? গ্যাসের ভর। ঠিক আছে, হয়ে গেল। এবার নেক্সট কোশ্চেন কি বলছে যে একটি অধাতুর নাম লেখো যেটি তাপের সুপরিবাহী। তাহলে একটু অধাতু, তো এটা আমরা সকলেই জানি। কি লিখবো? গ্রাফাইট অধাতু হওয়া সত্ত্বেও কি তাপের সুপরিবাহী। বুঝা গেল আশা করি। তাহলে 4.3 এইটুকুতেই আমাদের 3 নাম্বার দিয়ে দেবে। তাহলে কত সহজেই আমরা ভৌত বিজ্ঞানে মার্কস তুলতে পারি, তাই না? নেক্সট এরই অথবা একটা কোশ্চেন আছে, তোমরা দেখো কি বলছে যে তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 17 × 10⁻⁻6 পার ডিগ্রি সেন্টিগ্রেড বলতে কি বোঝায়? এর মান কেলভিন স্কেলেও একই থাকে কেন? তাহলে আমি এটা নেক্সট পেজে চলে যাচ্ছি, তাহলে সুবিধা হবে। যে 17 × 10⁻6 কার? তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, দেখো তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 17.10⁻6 ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স বলতে বোঝায় একক দৈর্ঘ্য ও একক দৈর্ঘ্যের কোন তামার দণ্ডের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করলে দৈর্ঘ্য বরাবর দণ্ডটির প্রসারণ ঘটে কত? 17 × 10⁻⁻7 একক। আমি একক কেন বললাম? কারণ একক দৈর্ঘ্য বলেছি, তুমি যদি এটা মিটারে নাও তাহলে এই এককটা মিটারে হবে, ঠিক আছে, আর যদি সেন্টিমিটারে নাও তাহলে সেন্টিমিটারে হবে। তো সেক্ষেত্রে কোনো পার্থক্য তেমন হবে না, সেই জন্য আমি একক লিখে দিলাম যে এটাতে যেটা একক তোমার হবে সেটাই এখানে প্রযোজ্য হবে। ঠিক আছে, তো এটা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞাতেই ছিল যে একক ক্ষেত্রফলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে যে পরিমাণ দৈর্ঘ্য প্রসারণ হয়, ঠিক আছে, একক দৈর্ঘ্যে যে পরিমাণ দৈর্ঘ্য প্রসারণ হয় 1 ডিগ্রি সেন্টিগ্রেড। তো ওটাই আনসার।
এবার নেক্সট আমাদের কি বলেছে যে কেলভিন স্কেলেও এর মান একই থাকে কেন? তো এখানে তো দৈর্ঘ্য বৃদ্ধি নিয়ে কথা না, তাহলে যদি আমরা কেলভিন স্কেলে 1 ডিগ্রি বৃদ্ধি আর ডিগ্রি সেন্টিগ্রেড স্কেলে 1 ডিগ্রি বৃদ্ধি, সেটা একই মান হয়, কারণ দুটো ঘরের যে উষ্ণতা পার্থক্য সেম হয়। সেক্ষেত্রে তো ওই কথাটাই লিখে দেব যে এই এর মান কি, এর মান দুটি স্কেলের ক্ষেত্রে সমান হয়, স্কেলের ক্ষেত্রেই সমান হয় হয় কারণ কারণ উষ্ণতার পার্থক্য ডিগ্রি সেন্টিগ্রেড ও কেলভিন স্কেলে একই হয় বলে, ঠিক আছে। যদিও এদের উষ্ণতার শুরু আর শেষটা আলাদা জায়গায় হয়, তবে পার্থক্যটা একই। এর যেমন 1 কেলভিন সমান সমান মানে পার্থক্যটা, সেটা এদের 1 ডিগ্রি সেন্টিগ্রেডের কিন্তু সমানই হয়। মানে মনে করো এটা 27 ডিগ্রি থেকে তুমি 27 ডিগ্রি থেকে 28 ডিগ্রিতে নিয়ে গেলে, সেটা কেলভিন স্কেলে এখানে বৃদ্ধি কত হলো? 1 ডিগ্রি, কি না? কেলভিন স্কেলেও 1 কেলভিনই বাড়বে, ঠিক আছে। তবে এটা বৃদ্ধিটা হয়তো অন্য জায়গা থেকে, যেমন 27, তো ওটা তাহলে 300 কেলভিন হবে, 300 থেকে 301, ঠিক আছে। যেমন 27 ডিগ্রি সেন্টিগ্রেড সমান 300 কেলভিন আমরা জানি, আর 28 মানে 1 ডিগ্রি বেড়ে গেল, তো এখানেও উষ্ণতার পার্থক্য কত হলো? 1 কেলভিন। তো 1 ডিগ্রির পার্থক্য আর 1 কেলভিনের পার্থক্য কিন্তু আমাদের এখানে সেম বলে এই জিনিসটা হয়, ঠিক আছে। এবার আমাদের নেক্সট কোশ্চেন আমরা চলে যাব। কি বলছে নেক্সট কোশ্চেন? দন্ত চিকিৎসায় কি ধরনের দর্পণ ব্যবহার করেন? ডাক্তারেরা দন্ত চিকিৎসায় কি ধরনের দর্পণ ব্যবহার করেন সেটা চাচ্ছে। এই যে দেখো, আর কাচ ফলকে প্রতিসরণের ফলে আলোকরশ্মির চ্যুতি হয় না কেন? ঠিক আছে, দেখো তুমি এখানে নাম্বারটার দিকে লক্ষ্য রাখো, 1+2, তার মানে আমাদের কাচ ফলকে প্রতিসরণের ফলে আলোকরশ্মির চ্যুতি হয় না কেন, এটা একটু বড় করে লিখতে হবে। আর দন্ত চিকিৎসায় কি ধরনের দর্পণ ব্যবহার হয়, এটা সবাই জানে, 1 মার্কের কোশ্চেন। এটা হচ্ছে, যেহেতু আমাকে দন্ত চিকিৎসায় ডাক্তারেরা কি করে, একটু আমাদের কিন্তু যেহেতু তোমার দাঁতটা পরীক্ষা নিরীক্ষা করবে, সুতরাং ওই জায়গাতে যেন দাঁতটাকে বড় করে দেখাই, ফলে সে যেন পরীক্ষা নিরীক্ষা ঠিকভাবে করতে পারে। সেই জন্যই কি বলতো, যে আমাদের দন্ত চিকিৎসক অবতল দর্পণ ব্যবহার করে, ঠিক আছে, কারণ ওটা হচ্ছে তুলনামূলক একটু কি করে, বড় প্রতিবিম্ব দেয়। তাহলে দন্ত চিকিৎসক কি করে, অবতল দর্পণ ব্যবহার করেন। বুঝা গেল আশা করি। এবার নেক্সট আমাদের দেখতে হবে যে সমান্তরাল কাচ ফলকে আলোক রশ্মির চ্যুতি হয় না কেন, এটা ওরা জানতে চাচ্ছে। তো আমরা তাহলে সমান্তরাল কাচ ফলক যদি আঁকি, ঠিক আছে, দেখো সমান্তরাল কাচ ফলকে আলোক রশ্মির চ্যুতি না হওয়ার কারণ, ঠিক আছে, আমরা কারণটা জানি। এটা হচ্ছে তোমাদের আলো চ্যাপ্টারে যে 3টা প্রমাণ আছে, তার মধ্যে এটা একটা প্রমাণ। তো আমরা দেখব কিভাবে হচ্ছে এটা। চলো তাহলে শুরু করছি আমি। দেখো, আমি একটা সমান্তরাল কাচ ফলক এখান থেকে আঁকার চেষ্টা করছি। মনে করো এটা হচ্ছে আমাদের সমান্তরাল কাচ ফলক, ঠিক আছে। এর হচ্ছে একটা প্রান্তে আমাদের আলো এইভাবে করে মনে করো আপাতিত হলো, তাহলে এটা মনে করো বায়ু মাধ্যম, আর এটা কাচ, তো গ্লাস আমি সমান্তরাল কাচের ফলক,
তাহলে এটা কি হবে, লঘু থেকে ঘন মাধ্যমে যাচ্ছে, সুতরাং অবিলম্বের দিকে দেখে আসবে। ঠিক আছে, এবার নেক্সট আবারও তো এখান থেকে ও বাইরে যাবে, তো এটা অবিলম্ব, অবিলম্ব থেকে যেহেতু এ ঘন থেকে লঘু মাধ্যমে যাচ্ছে, সুতরাং অবিলম্ব থেকে দূরে সরে যাবে। ঠিক আছে, এবার যদি আমরা দেখতে পাই তাহলে কি হবে, যে যদি সমান্তরাল কাজফলকটা না থাকতো, তাহলে এই যে আলোক রশ্মিটা ও কিন্তু নিজের গতিপথ সমান যেমন ছিল তেমনই রেখে চলে যেত। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের আপাতিত রশ্মি, আর এই হচ্ছে ফাইনালি যেটা প্রতিষ্ঠিত হলো সেই রশ্মিটা। তো দুটোর মধ্যে যদি আমরা চ্যুতিকোণ চাই, তাহলে আমাদের মনে করো এটা I1, এটা মনে করো R1, এটা মনে করো R2, আর এটা মনে করো I2। তাহলে ফাইনালি আপাতন কোণ I1 আর ফাইনালি প্রতিসরণ কোণটা হচ্ছে আমাদের I2। তাহলে চ্যুতিকোণ কি হবে, I2 মাইনাস I1। এই ভ্যালুটা বের করতে পারলেই হয়ে গেল। এটার মান যদি 0 আসে তাহলে এই জন্যই চ্যুতি হয় না। বুঝা গেল কিনা? তো চলো তাহলে লিখি, দেখি। আচ্ছা, এর নাম দিয়ে দিচ্ছি আমি A B C D। এটা হচ্ছে সমান্তরাল কাচের ফলকটা আমাদের। ঠিক আছে, তো ওকে, চলো ধরি A B C D একটি সমান্তরাল কাচের ফলক, যার AB প্রান্তে আমাদের আলোক রশ্মি দেখতেই পাচ্ছ প্রান্তে। আমি আচ্ছা আলোক রশ্মিটার নাম দিয়ে দিচ্ছি, তাহলে বেটার হবে। মনে করো PQRS আমাদের আলোক রশ্মিটার নাম। ঠিক আছে, AB প্রান্তে কি বললাম, PQ আলোক রশ্মিটি আপতিত হয়ে কি QRS পথে কি হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে। ঠিক আছে, এটা জাস্ট লিখে দিলাম। এবার নেক্সট কি করতে হবে, যে এবি তলে, এই যে এবি তলে স্নেলের সূত্র আমি কাজে লাগাবো। তাহলে দেখো, এবি তলে স্নেলের সূত্র থেকে পাই, স্নেলের সূত্র কি বলে, সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু ধ্রুবক। ঠিক আছে, সেটাই আমরা লেখার চেষ্টা করব। তো দেখো লিখছি আমি, কি হবে, সাইন I1 আছে এখানে, এই যে I1, সাইন I1 ডিভাইড বাই সাইন R1। ঠিক আছে, ইকুয়াল টু ধ্রুবকটা ছিল প্রতিসরাঙ্ক মিউ। তাহলে এখানে কোথা থেকে কোথায় যাচ্ছে, এআর থেকে গ্লাসে, তাহলে এ মিউ জি হবে। ঠিক আছে, এটাকে 1 নং সমীকরণ নাম দিয়ে রেখে দিলাম। এবার ডিসি তলে একইভাবে আমি স্নেলের সূত্র লাগাবো। ঠিক আছে, দেখো তাহলে কি লিখতে পারি, ডিসি তলে স্নেলের সূত্র থেকে পাই আবারও সাইন আই বাই সাইন আর। তবে আপাতন কোণ, এখানটাতে আপাতন কোণটা কি, এই জায়গাটাতে আপাতন কোণ হচ্ছে, দেখো এখানে যেটা আপাতন কোণ সেটা হচ্ছে আমাদের R2। ঠিক আছে, আর প্রতিসরণ কোণটা হচ্ছে I2। সেটাই আমরা লেখার চেষ্টা করব। তাহলে কি লিখতে পারি, অতএব সাইন R2 ডিভাইড বাই সাইন I2 ইকুয়াল, এবার কোথা থেকে কোথায় যাচ্ছে, গ্লাস থেকে নিয়ে যাচ্ছে হচ্ছে ইয়ারে, আবার তো বাড়িতে ফিরে চলে আসলো কি না, তাহলে কি হবে, জি মিউ এ। ঠিক আছে, ব্যাস। এবার আমরা একটা ছোট্ট করে জিনিস দেখবো, যে দেখো এবি সমান্তরাল ডিসি, তার মানে এদের উপরে যে দুটো অবিলম্ব টেনেছি আমি, সেগুলো তো একে অপরের সমান্তরাল হবে, তাই না? তো অবিলম্ব দুটোর নাম আমি দিয়ে দিচ্ছি এক্স ওয়াই। মনে করো অবিলম্ব দুটোর নাম আমি দিয়ে দিচ্ছি, দেখো এই যে এটাকে নাম দিচ্ছি মনে করো x1, আর এটাকে নাম দিচ্ছি y1। ঠিক আছে, তো চলো তাহলে এবার আমরা আবার লিখতে শুরু করছি। কি বলতে পারি আমরা, যে চিত্র থেকে দেখা যাচ্ছে, কি দেখা যাচ্ছে, চিত্র থেকে বলতে পারি কি বলতে পারি,
এক্স এক্স ওয়ান সমান্তরাল ওয়াই ওয়াই ওয়ান ও এখানে আমাদের এই যে দেখছো কিউ আর, এই যে কিউ, ঠিক আছে, এই যে দেখো কিউ আর এই যে দেখো আর, এটা কি ভেদক, মানে এইভাবে করে ভেদ করেছে, দেখতেই পাচ্ছ সমান্তরালটাকে, ঠিক আছে। তো আমি কি লিখতে পারি এখানে, যে ও কিউ আর ভেদক। ওকে, তাহলে অতএব আমি এখান থেকে একটা জিনিস লক্ষ্য করতে পারলাম, যদি এটা ভেদক হয় তাহলে দেখো তো এই যে এই কোণটা আমাদের, এই কোণটা আর এই কোণটা সমান না, এই যে এই কোণটা আর দেখো এই যে এই কোণটা সমান, আর এই কোণটা হচ্ছে R1 আর এই কোণটা হচ্ছে R2, বুঝে গেল? ওটাই লিখবো কারণ ওগুলো হচ্ছে একান্তর কোণ। অতএব অতএব R1 ইজ ইকুয়াল টু R2, কেন? কারণ একান্তর কোণ, একান্তর কোণ। ওকে, এবার এটা আমি মনে করো যে এটাকে 2 নং সমীকরণ নাম দিলাম, আমি 2 নং সমীকরণে এই ভ্যালুটা বসাচ্ছি, তাহলে 2 নং সমীকরণ থেকে পাই, করণ থেকে পাই, ঠিক আছে। আমি কি বলতে পারি তাহলে, সাইন, আমি বলতে পারি দেখো সাইন R1 ডিভাইড বাই সাইন I2, এই যে এখানে R2 এর জায়গায় আমি খালি R1 বসে দিলাম, ঠিক আছে। তাহলে ইজ ইকুয়াল টু কি হবে, জি মিউ এ, ঠিক আছে। এটাকে 3 নং সমীকরণ নাম দিলাম। এবার 1 আর 3 থেকে পাই, দেখো আমি তারপরে এখানটাতে করানোর চেষ্টা করছি, তাহলে কি হবে, তাহলে 1 ও 3, আচ্ছা তার আগে একটা জিনিস আমার এখানে লেখা উচিত, যে আমরা জানি আমরা জানি এ মিউ জি ইজ ইকুয়াল টু জি মিউ এ, 1 বাই জি মিউ এ, ঠিক আছে, ইজ ইকুয়াল টু 1 বাই জি মিউ এ, ঠিক আছে। এটা আগে কনভেনশন জানা আমাদের। তাহলে এ মিউ জি ইন্টু জি মিউ এ ইজ ইকুয়াল টু 1। তাহলে এবার আমি ভ্যালুটা বসিয়ে দিচ্ছি, এ মিউ জি মানে কি, সাইন I1 ডিভাইড বাই সাইন R1, এই যে এই ভ্যালুটা, বুঝে গেল। নেক্সট ইন্টু জি মিউ এ, মানে এই ভ্যালুটা বসাতে হবে আমাকে, তাহলে কি হবে, সাইন R1 ডিভাইড বাই সাইন I2 ইজ ইকুয়াল টু 1। তাহলে এটা এটা কেটে গেল, ঠিক আছে। সেক্ষেত্রে আমার কি হবে, সাইন I1 ইজ ইকুয়াল টু এটা কোনাকুনি গুণ করে সাইন I2, বুঝা গেল তো। এবার নেক্সট আমি কি করতে পারি, দেখো এখান থেকে, অতএব অতএব I1 ইজ ইকুয়াল টু I2, সাইন সাইন উঠে গেল, তাহলে I1 মাইনাস I2 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমি একটা জিনিস তো বুঝেই গেলাম, কি বুঝে গেলাম, যে আমাদের চ্যুতি 0, কৌণিক চ্যুতি অ্যাকচুয়ালি বলা উচিত, তবে চ্যুতি বলছে ইয়েতে, তো আমরা ওটাই বলবো। তো অতএব সমান্তরাল সমান্তরাল কাচের স্ল্যাবে যেহেতু I1 মাইনাস I2 ইজ ইকুয়াল টু 0, তাই কোনো কৌণিক চ্যুতি ঘটে না, ঠিক আছে। সেই কারণে হচ্ছে এই যে আলোক রশ্মি দুটো সমান্তরালে নির্গত হবে, মানে এই যে আলোক রশ্মি এটা দেখছো তোমরা, এই যে এটা আর সঙ্গে আমাদের এই যে এটা সমান্তরালে নির্গত হবে, ঠিক আছে, একে অপরের সমান্তরালে। তাহলে আশা করি বোঝা গেল এটা। এবার নেক্সট কোশ্চেন এ যদি আমরা যাই, তাহলে কি হবে দেখি। তাহলে দেখো, তোমাদের যদি কোথাও ডাউট থাকে তাহলে বলবে, আমাকে কমেন্টে জানাবে, আমি চেষ্টা করবো ওটাকে আরো সুন্দরভাবে তোমাদেরকে তুলে ধরা তোমাদের কাছে। তো নেক্সট কোশ্চেন হচ্ছে, একটি উত্তর লেন্স থেকে এত সেমি দূরে একটি বস্তু রাখার ফলে উৎপন্ন প্রতিবিম্ব লেন্সের কোন দিকেই পাওয়া গেল না। এটি ফোকাস দূরত্ব চাচ্ছে, আর বায়ু সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক এত হলে
কাচের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক কত হবে? এই হচ্ছে আমাদের কোশ্চেন। ঠিক আছে, কোনো দিকেই পাওয়া গেল না। তো আমরা সম্ভবত একটা নিয়ম জানি, সেই নিয়মটা কি? সেই নিয়মটা হলো, তোমাদের জন্য আমি বলে দিচ্ছি। নিয়মটা হচ্ছে যে বস্তু কোথায় থাকলে তার প্রতিবিম্ব কোথায় পাওয়া যায়। ঠিক আছে, তো এর একটা আমাদের ভিডিও বানানো আছে আলো চ্যাপ্টারের আর কি, প্লে লিস্টে সম্ভবত দেওয়া আছে, যে কিভাবে ইমেজ ফরমেশন করা হয় তার একটা ট্রিক দেওয়া আছে। ঠিক আছে, সেই ট্রিকটা তোমরা যদি দেখে নাও তো তোমাদের আর প্রবলেম হবে না। তো আমরা একটা কনভেনশন জানতাম, সেটা কি, যে অসীমে কোনো বস্তু, মানে তোমার যদি একটা দর্পণ হয়, দর্পণ বলেছে না লেন্স বলেছে দেখিনি, একটি উত্তর লেন্স, ঠিক আছে লেন্স বলেছে, চলো একটা উত্তর লেন্স বলেছে। তাহলে আমার কাছে যদি এরকম একটা উত্তর লেন্স থাকে, এর তাহলে মনে করো এটা ফোকাস f1 মনে করো, তাহলে এটা f1 ড্যাশ, এটা c1, এটা মনে করো c1 ড্যাশ, প্রথম মুখ্য ফোকাস, দ্বিতীয় মুখ্য ফোকাস। যদি ফোকাসে কোনো বস্তুকে রাখা যায় কিনা, তাহলে তার যে প্রতিবিম্ব গঠন হয় সেটা কিন্তু অসীমে গঠন হয়েছিল, সমান্তরাল এভাবে গেছিল, আর আলোক রশ্মি, এই দুটো আলোক রশ্মি কোনো দিকেই মিলেনি। তার মানে কি, আমরা বলে দিয়েছিলাম যেহেতু কোথাও মিলেইনি, সুতরাং অসীমে তার প্রতিবিম্ব গঠন হয়। এর অর্থ প্রতিবিম্বই পাওয়া যায়নি। অসীম মানে আমাদের যে জিনিসটাকে জানা নাই তাকে আমরা অসীম বলে আখ্যায়িত করি। তার মানে কোন প্রতিবিম্ব তখনই গঠিত হয় যখন বস্তু কোন লেন্সের ফোকাসে থাকে। প্রতিবিম্ব প্রতিবিম্ব অসীমে অসীমে তখনই গঠিত হয় যখন বস্তু লেন্সের কোথায় থাকে, ফোকাসে। অতএব লেন্সটির ফোকাস দৈর্ঘ্য কত, 20 সেন্টিমিটার। কারণ ওখানে বলা আছে যে 20 সেন্টিমিটারে রেখেই কোনো প্রতিবিম্ব পাওয়া গেল না। ঠিক আছে, তাহলে আমাদের এখানে ফোকাস দৈর্ঘ্য কত হবে, 20 সেন্টিমিটার। এই যে দেখো বলছে, এই যে এই জায়গাটাতে দেখতে পেলে আশা করি। ঠিক আছে, এই যে এখানটাতে দেখো, এই যে এই কোশ্চেন, একটি উত্তর লেন্সে 20 সেন্টিমিটার দূরে বস্তু রাখা হলে তার প্রতিবিম্ব কোনো দিকেই পাওয়া গেল না, তাহলে নিশ্চয়ই ওটা ফোকাসে রাখা হয়েছিল, তাহলে ওর ফোকাস দেখে ওটা হয়ে গেল। ওই লেন্সের ফোকাস দেখে, আচ্ছা বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক এত হলে কাচের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক কত? ঠিক আছে, বায়ুর সাপেক্ষে কাচের, তাহলে বায়ুর সাপেক্ষে কাচের এইভাবে আমরা কিভাবে লিখি, এয়ারের সাপেক্ষে বায়ুর সাপেক্ষে গ্লাসের হচ্ছে 1.5, তাহলে গ্লাসের সাপেক্ষে এয়ারের এইভাবে লিখা হয় যে এটা কত হবে। তো আমি একটু আগেই তোমাকে বললাম যে জি মিউ এ ইজ ইকুয়াল টু 1/a মিউ জি, এটাকে উল্টে দিলে 1 বাই হয়ে যায়। তাহলে দেখো তো 1 বাই কি আছে, a মিউ জি এর মান 1.5, তাহলে উপরে হচ্ছে দশমিকটা তুলে দিলাম, 10 হলো, তাহলে 5 3 15, 5 2 10, তাহলে কি হলো 2/3। হ্যাঁ, বুঝা গেল? তাহলে এটা হয়ে গেল আমাদের আনসার। অতএব কাচের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক কত বেরোলো আমাদের, 2/3। ঠিক আছে, আশা করি বোঝা গেল। এবার দেখো তোমাদের আরো কিছু কোশ্চেন এখানে আছে, তো আজকে আচ্ছা অথবাটা আমি করে দিই। একটি বস্তু দৈর্ঘ্য এত সেন্টিমিটার, ওই উত্তর লেন্সের সামনে 2 সেন্টিমিটার দূরত্বে রাখা 10 সেমি দৈর্ঘ্যের প্রতিবিম্ব পাওয়া গেল, রৈখিক বিবর্ধন ও প্রতিবিম্বের দূরত্ব কত? তাহলে একটি বস্তু 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি বস্তু একটি উত্তর লেন্সের সামনে 2 সেমি দূরত্বে রেখে 10 সেমি দৈর্ঘ্যের প্রতিবিম্ব পাওয়া গেল। এরকম কোশ্চেন আসলে তোমরা আগে কিন্তু কোশ্চেনটাকে এঁকে নেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, তাহলে আমি আঁকছি, দেখো কি বলছে, একটি 5 সেমি দৈর্ঘ্যের 2 সেন্টিমিটার আছে উত্তর লেন্স। আমার এই হচ্ছে তোমাদের উত্তর লেন্স, এর হচ্ছে 2 সেন্টিমিটার দূরে, মনে করলাম এটা 2 সেন্টিমিটার, এখানে একটা 5 সেমি দৈর্ঘ্যের একটা বস্তু রেখেছে, আর এই বস্তুর হচ্ছে একটা প্রতিবিম্ব পাওয়া গেল। সেই প্রতিবিম্বটা কোথায় পাওয়া গেল সেটাই হচ্ছে আমরা দেখব। দেখো প্রতিবিম্বটা কোথায় পাওয়া গেল, যে বস্তু দৈর্ঘ্য এত, উত্তর লেন্সের 2 সেমির সামনে বস্তু রাখা হলে 10 সেমি দৈর্ঘ্যের প্রতিবিম্ব পাওয়া গেল। ঠিক আছে, উত্তর লেন্সের সামনে 10 সেমি দৈর্ঘ্যের প্রতিবিম্ব পাওয়া গেল। উত্তর লেন্সের রৈখিক বিবর্ধন ও প্রতিবিম্বের দূরত্ব নির্ণয় করো। ঠিক আছে,
উত্তর লেন্সের সামনে কথার অর্থ কি? উত্তর লেন্সের সামনে কথার অর্থ কি? মানে যেই দিকে বস্তু আমরা রেখেছি আমাদের প্রতিবিম্বটা সেই দিকে গঠিত হয়েছে, মানে এই দিকে এরকম করে কোথাও গঠিত হয়েছে, ঠিক আছে। এটা যদি 5 সেন্টিমিটার, তাহলে এটা কত বললো আমাদের? 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার দৈর্ঘ্যে প্রতিবিম্ব পাওয়া গেল। রৈখিক বিবর্ধন ও প্রতিবিম্বের দূরত্ব কত? চলো, রৈখিক বিবর্ধন ও প্রতিবিম্বের দূরত্ব। অতএব আমরা জানি তার আগে দেওয়া আছে কি কি দেওয়া আছে? আমরা দেখে নিলাম কি কি দেওয়া আছে। প্রথমত আমাদের দেওয়া আছে, এটা ছিল অবজেক্ট হাইট, তাহলে অবজেক্ট হাইট দেওয়া আছে 5 সেন্টিমিটার। ইমেজ হাইট দেওয়া আছে আমাদের 10 সেন্টিমিটার। আর ইউ দেওয়া আছে, মানে হচ্ছে আমাদের লেন্স থেকে বস্তুর দূরত্ব ইউ দেওয়া আছে হচ্ছে আমাদের কত? 2 সেন্টিমিটার, ঠিক আছে। কত দেওয়া আছে? 2 সেন্টিমিটার। তাহলে আমরা জানি m ইজ ইকুয়াল টু ইমেজ হাইট বাই অবজেক্ট হাইট ইজ ইকুয়াল টু ভি বাই ইউ। এটা ছিল আমাদের ফর্মুলা। তাহলে দেখো আমি মান বসাচ্ছি, কি পাবো? তাহলে যেটা পাবো আমরা সেটা হচ্ছে, আগে রৈখিক বিবর্ধন বের করে নিই, ঠিক আছে, তাহলেই হয়ে যাবে আমাদের মোটামুটি। তাহলে m ইজ ইকুয়াল টু আমি কত পেলাম? আমাদের 10/5 সমান সমান 2, ঠিক আছে। এর কোনো একক হবে না, তাহলে দ্বিগুণ প্রতিবিম্ব পাওয়া যাবে, ঠিক আছে। অতএব রৈখিক বিবর্ধন সমান সমান 2। এবার নেক্সট বলছে ওটা প্রতিবিম্বটা কত দূরে গঠিত হবে সেটাও আমরা বের করে নিতে পারবো, এই যে এই ফর্মুলায় মান বসে। তাহলে কি হবে? 2 ইজ ইকুয়াল টু ভি এর মান বের করতে হবে, আমাদের ইউ হচ্ছে 2, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের এম বের করতে বলেছিল আর হচ্ছে ভি বের করতে বলেছিল, তো এম তো বেরিয়ে গেল, এবার ভি। তাহলে ভি হচ্ছে কত? 4 সেন্টিমিটার। তাহলে অতএব প্রতিবিম্বের দূরত্ব 4 সেন্টিমিটার, বোঝা গেল। আর আমাদের যেটা প্রতিবিম্ব গঠন হবে সেটা বলছে লেন্সের সামনে, তাহলে এটা এই দিকে হবে, এরকম কোথাও গঠিত হবে, বুঝা গেল। যেভাবে ইমেজ ফরমেশন হয়, একটা সমান্তরাল আলোক রশ্মি এর মনে করো যে কোথাও ফোকাস দিয়ে যাবে, আর দিয়ে গিয়ে যেটা দুই জায়গায় যেখানে মিট করবে সেখানে তার প্রতিবিম্ব গঠন হবে এইভাবে, ঠিক আছে। তো আবারও আমাদের ভিডিওটা লেন্দি হয়ে যাচ্ছে, তো আজকে আমাদের এই অবধি থাকলো। আমরা কটা অঙ্ক করলাম? আমরা করলাম হচ্ছে দেখো, মানে কটা কোয়েশ্চেন সলভ করলাম, অঙ্ক তো না, 1টা 2টা 3টা 4টা 5টা, ঠিক আছে। নেক্সট দিন বাকিগুলো করার চেষ্টা করবো ধাপে ধাপে, কারণ এগুলো 3 মার্কের তো একটু বড় আর এক্সপ্লেন করতে হচ্ছে, সেই জন্য একটু টাইম লেগে যাচ্ছে, ঠিক আছে। তো চলো তাহলে আজকের মতো এখান থেকেই থাকলো, টাটা। আর তোমরা চ্যানেলটাকে দেখো, তোমাদের কাজের অনেক ভিডিও পাবে প্লে লিস্টে গিয়ে। আর অবশ্যই সাবস্ক্রাইব করে দাও তোমরা, শেয়ার করে দাও তোমাদের বন্ধুর সঙ্গে। তো টাটা, আজকের মতো এখানে।